বলো। আদিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুনেছিলাম মেয়েরা বোঝা হয়ে গেলে নাকি বাবা মায়েরা তাদের বিয়ে দিয়ে বিদায় করে দেয়। আচ্ছা, আমিও কি তোমার কাছে অনেক বেশি বোঝা হয়ে গিয়েছিলাম আব্বু? আম্মুর চলে যাবার একদিনও হলো না, আর আজই তুমি আমার বিয়ে পাকা করে ফেললা। খুব বেশি জ্বালাচ্ছি? ছলছল চোখে খুব করুণ স্বরে কথাটা বলল আদ্রিতা। আদিতার কথাটা শুনে আদিতার বাবার বুকে তীব্র ব্যথা করতে লাগলো। তার মেয়ে তার কাছে বোঝা, এটা সে কখনোই মানতে পারছে না। সে পারলে আদিতাকে সারা জীবন নিজের কাছে খুব যত্নে আগলে রেখে দিত। সে তো চায়নি তার এই ছোট্ট মেয়েটিকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে। সে তো স্বপ্নও এ কথা ভাবেনি, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। একটা ঝড় এসে সবকিছু উলটপালট করে দিল। দিনটা শুভ ছিল নাকি অশুভ ঠিক করতে পারছে না আদ্রিতার বাবা। যা হয়ে গেছে তা নিয়ে আর ভাবতে চায় না সে। সবকিছু দূর স্বপ্ন ভেবে ভুলে যেতে চায়, কিন্তু সেই দুঃস্বপ্নের সাথে অপ্রত্যাশিতভাবে তার কলেজার টুকরা মেয়েও জড়িয়ে গেছে। মাহারা মেয়েটাকে নিয়ে শেষ বয়সে বাঁচতে চায় আদ্রিতার বাবা আবির আহমেদ, কিন্তু মাহারা মেয়েটাকে যে আগলে রাখতে পারবে না সে। তাই তো মা মরার দ্বিতীয় দিনই মেয়ের বিয়ে পাকা করে ফেলল। আদিতার আবারও বলল, কি হলো আব্বু, বলো। আমি কি তোমার কাছে সত্যি বোঝা হয়ে যাচ্ছি? আজ তো আম্মু নেই যে তার ঔষধের খরচ বহন করতে হবে। রাখবে আমাকে সারা জীবন আগলে? মায়ের পর তো একমাত্র তুমি আমার বেঁচে থাকার অবলম্বন। কেন এভাবে আমাকে পর করে দিচ্ছ? আবির আহমেদ মেয়েকে আচমকা বুকে জড়িয়ে নিলেন। সে জানে তার অভিমানী কন্যাটি খুব বেশি অভিমান করছে তার উপর। আবির আহমেদ মেয়েকে জড়িয়ে ধরে বুকের জ্বালা মেটাচ্ছেন। সে যে এই মেয়ের চিন্তায় ঠিক মতো রাতে ঘুমাতে পারে না, তা কি তার এই অভিমানী কন্যাটি জানে? না, জানে না। আবির আহমেদ স্নেহময়ী কণ্ঠে বলল, আমার মেয়েকে কখনো আমি বোঝা মনে করিনি। তুমি আমার মা, আমার জান্নাত। তাহলে বলো মা, কে কি কখনো সন্তানকে বোঝা মনে করে? আদ্রিতা অভিমানী কণ্ঠে বলল, তাহলে তুমি কেন আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছ? আবির আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, মারে, তুই আজ মাহারার আর আরবি, সে তো এতিম দুনিয়ায় কাছে। ওর বাবা আরিয়ান চৌধুরী, কিন্তু মা নেই। তুমি হসপিটালে ওর মা হয়েছিলে। সারা জীবন পারবি না এই অনাথ মেয়েটাকে বুকে আগলে রাখতে? মেয়েটার তোর মা রাখতে তোকে কেউ নিজের থেকে দূরে সরাচ্ছি, সেটা তো বলতেই পারবো না আম্মু। কিন্তু একটা জিনিস বলতে পারবো, আল্লাহকে সবসময় চোখ বন্ধ করে বিশ্বাস করবে। মনে রাখবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু আমরা তখনই বুঝতে পারি না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারি। আদিতা আর কিছু বলল না, শুধু মাথা নাড়ল, কারণ সে সব থেকে বেশি বিশ্বাস নিজের প্রাণের প্রিয় আব্বুকে করে। তার আব্বু কখনো না ভেবে কোনো সিদ্ধান্ত নেন না, আর যে সিদ্ধান্ত নেন সেটাই ঠিক হয়। আদিতা আইসক্রিম খাবে বলে আবির আহমেদের কাছে আবদার করলো, আর আবির আহমেদ ও হাসি মুখে মেয়ের জন্য আইসক্রিম নিতে আসতে গেল। আবির আহমেদের ভেতরে লুকিয়ে আছে অনেক কথা, অনেক রহস্য, যা সে সবার থেকে আড়াল করে রাখতে চান। আদিতার বিয়েটা যত সহজ ও স্বাভাবিক দেখাচ্ছে, আসলে ততটা স্বাভাবিক নয়। অনেক রহস্য লুকিয়ে আছে এর পেছনে, যা শুধু কয়েকজন ছাড়া কেউ জানে না, স্বয়ং আদ্রিতাও না। সন্ধ্যার পূর্বে বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসলো আদ্রিতা। বাড়ির উঠানে আদ্রিতার কাজিনরা সহ সবাই মিলে আরভিকে সাথে খেলছে। আদ্রিতাকে দেখে হাত বাড়িয়ে দিল আরভি, কোলে নেওয়ার ইশারায়। আরভির হাত বাড়ানো দেখে আফরা বলল, বৌমনিকে দেখলেই এর খালি আদর চাই। আরভির জন্য আমি একটু বৌমনির আদর পাই না। বলি কি, বৌমনি তোর একার মা না আমারও দ্বিতীয় মা? ঠোঁট উল্টিয়ে মুখ ফুলিয়ে বলল আফরা। আফরার কথায় আরভিকে রেখে আফরার সামনে হাঁটু কেড়ে বসলো আদ্রিতা। আফরার গাল দুটো টেনে বলল, ওরে আমার পাখনা বুড়ি, তোমাকে আমি আদর করবো না তা কি হয়? তুমি তো আমার একমাত্র কলিজার টুকরা আপ্পিটা।
তোমায় আদর করবো না তো কাকে করবো? আদ্রিতার কথায় খিলখিল করে হেসে আদ্রিতাকে জড়িয়ে ধরল আফরা। ওদের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে বাকিরা। এই প্রথম কোনো মেয়ের ধারে কাছে ঘেঁষল আফরা। জন্মের পর থেকে আরিয়ান, রাফসান আর ওর বাবা ছাড়া কারোর সাথে মন খুলে কথা বলেনি আফরা। আফরার দুনিয়া জুড়ে ওর ভাই, আজ আদ্রিতা এসে সব পাল্টে দিল। আফরার দুনিয়ার ভাগ বসালো। আরিয়ান খুশি যে আজ থেকে ওর আর কোনো চিন্তা নেই ওর কলিজাগুলোকে নিয়ে। আজানের শব্দে ধ্যান ভাঙল সবার, যে যার মতো উজু করে নামাজ পড়তে গেল। ছোট্ট আফরাও আজ আদ্রিতার সাথে নামাজ পড়তে গেছে। নামাজ শেষে মোনাজাতে মায়ের জন্য কাঁদতে লাগলো আদ্রিতা। ছোট্ট আফরা আদ্রিতার সামনে বসে ওর ছোট ছোট হাত দিয়ে দুটি দিয়ে চোখ মুছে দিল আর বলতে লাগলো, বৌমনি কেঁদো না, আন্টি তো আমার আম্মুর সাথেই আছেন, তারা দুজন মিলে আমাদের দেখছে তো। জানো আমি না কখনো আম্মুকে দেখিনি। ভাইয়ার সাথে ছোট্টবেলার কিছু ছবি আছে আম্মুর। স্কুলে সবাই যখন ওদের আম্মুর হাতে খায় ঘুরে, তখন আমি ভাইয়ার কাছে থাকি। আমারও না খুব ইচ্ছে হয় কাউকে মা বলে ডাকতে, কেউ একটু আদর করবে, খাইয়ে দেবে। আব্বু আর ভাইয়া ছাড়া আমার কেউ নেই, কিন্তু আজ থেকে আমার বৌমনি আছে। তুমি কি আমাকে আদর করবে নাকি অনাথ বলে আমাকে আর আরভিকে ছুঁড়ে ফেলে দিবে? আফরার কথায় হু হু করে কেঁদে আফরাকে বুকে জড়িয়ে ধরল আদ্রিতা। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তোর ছাড়া কে বা আছে আমার? আমি তো আজ এতিম, আমারও যে মা নেই। আজ থেকে আমি তোদের মা, তোদের সব চাওয়া আমি পূরণ করব। কে বলেছে তোরা এতিম? আমি, তোর ভাই, আমরা আছি না? তোদের জন্য হলেও আমি বাঁচব। আমি খাইয়ে দিব তোকে, তোকে নিয়ে স্কুলে যাব, ঘুরতে যাব, সব করব আমি। কথাগুলো বলে অঝরে কাঁদতে লাগলো আদ্রিতা। আফরাও চুপটি করে আদ্রিতার বুকের সাথে মিশে আছে। বাইরে থেকে এই দৃশ্য দেখে চোখের কোণে পানি মুছে চলে গেল আরিয়ান। নামাজ শেষ করে আফরাকে খুঁজতে এসে ওদের কথা শুনে নিজেও কেঁদে দিল আরিয়ান। আদ্রিতার নানুর বাড়ির ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে চেয়ে আছে আরিয়ান। আকাশে মস্ত বড় একটা চাঁদ, চাঁদের আলোয় পরিবেশটা আরো মোহনীয় করে তুলছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক। আরিয়ান ঠিক পেছনে এসেই দাঁড়ালো আদ্রিতা। আরিয়ান পেছনে না ঘুরে আদ্রিতাকে উদ্দেশ্য করে পড়ল, আদ্রিতা একটু অবাক হলো। কোনো শব্দ না করার পরও আরিয়ান বুঝে গেল আদ্রিতার উপস্থিতি। নিজে অবাক সাইডে রেখে আদ্রিতা বলল, ওদের খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি, আপনি খাবেন না? সেই সন্ধ্যা থেকে এখানে আছেন। আরিয়ান এবার আদ্রিতার দিকে ফিরে পড়ল, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন জানতে চাও, কিন্তু সাহস করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না তোমার। আরিয়ানের কথা হ্যাঁবোধক মাথা নাড়ল আদ্রিতা। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, নাহিদ শেখ বাংলাদেশের নামকরা নিউজ চ্যানেলের সিনিয়র রিপোর্টার, যার জন্য বাংলাদেশে অনেক কুখ্যাত মানুষের মুখোশ জনগণের সামনে এসেছে। অবশ্যই এতে সহযোগী হিসেবে ছিলাম আমি আরিয়ান চৌধুরী। আমরা দুজন বন্ধু ছিলাম, এক কথায় বেস্ট ফ্রেন্ড। স্কুল কলেজের গণ্ডি একসাথেই পার করেছিলাম। আরফি ওরফের নামই ছিল নাহিদের সন্তান। আমরা দুজন গত কয়েকদিন আগে গিয়েছিলাম এক মাদক ব্যবসায়ী ধরতে। ওদের দুজন লিডারের মধ্যে একজনকে ধরতে সক্ষম হই আমরা, আর ওদেরই ভিডিও প্রকাশের জন্য নাহিদের কাছে গিয়েছিলাম আমি। আর সেদিন রাতে ওদের বাকি আরেকজন লিডার আমাদের ওপর হামলা করে। ওরা ভাবতো নাহিদই সব কিছু মোলে, তাই নাহিদের ওপরেই হামলা করে। আমি আরবিকে নিয়ে ওপরে খেলছিলাম, আর নাহিদ আর স্ত্রী নিচে খাবার রেডি করছিল। ওদের দুজনকে মেরে ফেলে ওরা। আমি দিক বেদিক শূন্য হয়ে আরবিকে নিয়ে পালিয়ে সিলেটে চলে যাই আর একটা বন্ধুর কাছে। কিন্তু সেখানে ওরা আমার খোঁজটা পেয়ে যায় আর হামলা করে। সিলেটে আমাকে রক্তাক্ত করে ওরা আরবিকে নিয়ে ঢাকা চলে যায়। আমি ভেবেছিলাম আমি মারে যাব, কিন্তু আল্লাহ সহায় হয়েছিলেন, তাই আমার কয়েকজন জুনিয়ররা আমাকে দেখে বাঁচায়। এরপর ঢাকায় এসে ওদের লিডার সহ সবাইকে ধরে আরবিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে দৌড়াই, আর মাঝ রাস্তায় তোমাকে পাই। বাকিটা তোমার জানা। এক ধ্যানে কথাগুলো বলে থামলো আরিয়ান। আরিয়ানের বুক ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সমান বন্ধুর এই নির্মম পরিণতির কথা বলতে, কিন্তু সত্য তো বলতে হবে। আদ্রিতাও কান্না করছে। আরিয়ান একা কত কিছু ফেস করছে, ছোট্ট আরবিকে নিয়ে ভাবতে কান্নাগুলো আরও বেড়েছে আদ্রিতার। আদ্রিতা আরিয়ানের কাঁধে হাত রাখলো, হয়তো খুব প্রয়োজন ছিল কাউকে আরিয়ানের। আদ্রিতা ছোঁয়া পেতে উল্টো ঘুরে শক্ত করে জড়িয়ে ধরল আরিয়ান আদ্রিতাকে।
আরিয়ান কাঁদছে। ছেলে মানুষ সহজে কাঁদে না, কষ্টটা যদি সীমাহীন না হয়। আদিতাও কাঁদছে। আরিয়ান কাঁদতে কাঁদতে বলতে লাগলো, জানো, সবার মতো নর্মাল লাইফ আমিও চাই, কিন্তু পারি না। ছোট্ট বোনটাকে জন্ম দিতে গিয়ে আম্মু মারা গেছে। সেদিন থেকে কোনোদিন কোনো নারীর সংস্পর্শে যায়নি, শুধুমাত্র মায়ের ছোঁয়া স্পর্শগুলো মনে রাখতে। সেই 12 বছর 11 মাস 2 দিন আগে আম্মুকে আমি রেখে এসেছি একটা অন্ধকার ঘরে। ছোট্ট বোনটার মুখের দিকে চেয়ে আমি কাঁদিনি। আর প্রায় চেহারা আম্মুর সাথে অনেক মেলে। জানো, আম্মুর স্বপ্ন ছিল তার ছেলে আর্মি হবে, দেশের সেবা করবে। তাই এই পেশা নাও আমার। জানো, খুব কষ্ট হচ্ছে। আমার বাবার থেকেও নেই। আব্বু সবসময় বিজনেস নিয়ে নিজের মতো ছিল, আর আমি ছিলাম ছোট্ট আরভিকে নিয়ে। আজ খুব কষ্ট হচ্ছে। আরভি এতিম। আমি কি পারবো আরভি আপনাকে সারা জীবন দেখে রাখতে? আম্মু, নাহিদ আর ওর স্ত্রীর ভালোবাসাগুলোকে আঁকড়ে রাখতে? আমার জীবনে যেই পরিমাণ শত্রু, মনে হয় না আমি শান্তিতে থাকতে পারবো। আমার কলিজাগুলোর কি হবে বলো? বাইরের এক আছমে আরভার গায়ে লাগতে দিইনি। আমি ছাড়া ওরা অসহায়। ওদের মা হবে তুমি। সারা জীবন আগলে রাখবে ওদের। তুমি যা চাইবে তাই দেবো আমি। বলো না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে লাগলো আরিয়ান, আর হেসকি তুলে কাঁদছে আদ্রিতা। আদিতা আজ মনে হচ্ছে ওর তুলনায় আরও বেশি কষ্টে আছে কেউ। আদিতার ভাষা নেই আরিয়ানকে সান্ত্বনা দেওয়ার। তাই তো আজ দুজন চোখের পানি দিয়ে একে অপরের দুঃখগুলো জ্যোৎস্নারাতে বিলিয়ে দিচ্ছে প্রকৃতির মাঝে। রাত 11:45 বাজে। একটু আগে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসেছে আরিয়ান, আদ্রিতা। কিন্তু কথা হলো, আরিয়ান আফরা আরবিকে ছাড়া থাকতে পারবে না, আর আদ্রিতা রুম হওয়ায় সেও রুমে ছাড়তে পারছে না। এখন আরিয়ান ঘুমাবে কোথায়? আদ্রিতা আফরা আর আরবিকে মাঝে রেখে এক সাইডে শুয়ে পড়ল। অন্য পাশে আরিয়ানের জন্য জায়গা রেখে এক সাইডে শুয়ে পড়েছে। আরিয়ান কোমরে হাত দিয়ে ভ্রুকুসকে দাঁড়িয়ে আছে। আদ্রিতার সেই দিকে ভাবান্তর নেই। আরিয়ান ভারী কণ্ঠে বলল, তুমি অন্য রুমে শো। আদ্রিতা উঠে বসলো আর রাগী চোখে আরিয়ানের দিকে চেয়ে বলল, সেই সন্ধ্যা থেকে কেঁদেছি, এখন মাথা ব্যথা করছে, রাগাবেন না। আর আমার রুমে আমি না শুলে কে শোবে? আরভিকে রাতে সামলাইয়েন। আমি না হয় একা অন্য কারোর খাটে জায়গা পাবো, কিন্তু আরভি তো পারবে না। আপনার কষ্ট দেখেই আমি একটু জায়গা দিই, না হলে দিতাম না। আমার আবার মায়া বেশি। আদ্রিতার কথা বলার ধরন দেখে হেসে দিল আরিয়ান আর বিড়বিড় করে বলল, তুমি আমার মোহ। তোমার এই মায়াবী মুখের কথা বলার ধরনের মোহে আটকে গেলাম আমি। আরিয়ানকে একলা বিড়বিড় করতে দেখে আদিতা ভ্রুকুচকে বলল, ভূতে ধরছে, মরিচ দিয়া ছাড়মু। আমাদের এখানে লুঙ্গি বাবা আছে, উনি জিন ভূত তাড়াইতে পারে। বেশি টাকা নিবে না, কাল আপনারে তার কাছে নিমু। আদিতার কথায় আরিয়ান কিছুটা শকড খেল। বলে কি এই মেয়ে পাগল হয়ে গেল নাকি? আরিয়ান বেকুবের মতো বলল, ঘরে ভূতে দৌড়ছে। আরিয়ানের কথায় আদিতা হেসে দিল আর বলতে লাগলো, আপনারে ঘুমান, ড্রিম লাইট অন করে দিন আর দরজা চাপিয়ে দিন। আল্লাহ হাফিজ। আরিয়ান বাধ্য ছেলের মতো আদিতার কথা মতো কাজ করে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথেই ঘুমের রাজ্যে পাড়ি দিল ওরা দুজনে। সারাদিনের ক্লান্তি ঘুমের দেশে তলিয়ে গেল দুজন। ঘুম থেকে উঠেই এক পলক সারা রুমে একবার চোখ বুলিয়ে দেখে নিলাম। আরিয়ান, আফরা, আরভি কাউকে কোথাও খুঁজে পেলাম না। ভোরের আলো সবে ফুটে উঠেছে। এত ভোরে তাদের নিরুদ্দেশ হওয়ার পিছনের রহস্য উদ্ঘাটনে মন মস্তিষ্ক তৎপর হয়ে উঠে পড়ে লেগে গেল। গোয়েন্দা হয়ে রহস্য উদ্ঘাটনের আগে নিজেকে ফ্রেশ করে নেওয়াটা বাঞ্ছনীয় বলে মনে করলাম, কিন্তু শরীর সায় দিচ্ছে না, আর একটু ঘুমাতে ইচ্ছে করছে। কিছুক্ষণ ঝিমিয়ে আলসেমি ভেঙে ওয়াশরুমে ঢুকে পড়লাম। দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে একটি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে রুমের সামনের পিচ্ছি বারান্দায় এসে বাহিরে উকি দিয়ে দেখলাম আরিয়ান একটা পাতলা সাদা শার্ট পরে আফরা ও আরভিকে নিয়ে বাড়ির পেছনের দিকের বাগানে ঘুরে বেড়াচ্ছে। স্নিগ্ধ সকালে স্নিগ্ধ মুখগুলো দেখেই মনটা ফ্রেশ হয়ে গেল। ঘুম ঘুম ভাবটি রকেট গতিতে উধাও হয়ে গেছে। নিচের ঠোঁটটি আলতো করে চেপে হেসে হাতের তোয়ালেটি ছুঁড়ে ফেলে
আমিও বাগানে যাওয়ার জন্য দৌড়ে গেলাম, উদ্দেশ্য তাদের সাথে আমিও যোগ হব। সময় বহমান। আর 4 দিন হলো আদ্রিতার মা মারা গিয়েছে। মিলাদ শেষে বিয়ে হবে আদ্রিতা আর আরিয়ানের। তারপরেই বিদায় হবে আদ্রিতার। ছোট্ট আফরা আরবির মুখ চেয়ে এই বিয়েতে মত দিল আদ্রিতা। পুতুলের মতো করে সাজানো হয়েছে আদ্রিতাকে। লাল শাড়িতে অপূর্ব সুন্দর লাগছে আদ্রিতাকে। পাশেই বসে অবাক চোখে দেখছে আফরা। আর আরবি তার বাবার কাছে। আদ্রিতার সাজ কমপ্লিট। আফরা আর আদ্রিতা বাদে সবাই চলে গেছে। আফরা এখনো অবাক নয়নে চেয়ে আছে। আপনার চাউনি বুঝতে পেরে আদ্রিতা মিষ্টি হেসে বলল, বৌমনি তোমাকে খুব কিউট লাগছে। আজ তো আমার দিকে কেউ তাকাবেই না, এমনকি আজ ভাইও বলবে না আমাকে প্রিন্সেস লাগছে। সব প্রশংসা তুমি নিয়ে নিবে, হয় না? আদ্রিতার কথায় যেন ঘোর ভাঙলো আফরার। আফরা গলায় ফুলিয়ে বলল, কি ব্যাপার, কি দেখা হচ্ছে এত অবাক চোখে? আফরার কথা শুনে হাসতে লাগলো আদ্রিতা। একদম প্রাণ খোলা হাসি। দরজার কাছ থেকে এই হাসি দেখে নিজেও হেসে দিল আরিয়ান আরভি। আরিয়ান আরভিকে নিয়ে এসেছিল ডাইপার পাল্টাতে। আরিয়ান নিজেকে সংযত করে দরজায় নক করলো। আরিয়ানের নক করা আওয়াজে ধ্যান ভাঙলো আফরা আদ্রিতার। আদ্রিতা নিজেকে ঠিক করে বসে রইল। ঘিয়া রঙের শেরওয়ানিতে বেশ লাগছে আরিয়ানকে। আরভি আর আফরার সাথে মিলিয়ে ড্রেস পরেছে। আরভি লাল খয়েরি একটা বারবি ফ্রক পরেছে আর আফরা লাল ঘিয়া মিশ্রণের একটা গাউন পরেছে। আফরা আরভি দুজনকেই প্রিন্সেসের মতো লাগছে। তাক লাগানো সৌন্দর্য দিয়ে ভরপুর এই দুই পিচ্ছি। আল্লাহ হয়তো সকল মায়া সৌন্দর্যের মধ্যে ঢেলে দিয়েছে। বিয়ের সময় হয়ে গিয়েছে। আদ্রিতা আরভির ডাইপার চেঞ্জ করছে। আদ্রিতাকে কয়েকজন ডাকতে এসে নিয়ে যাওয়ার জন্য। আরিয়ান ওদেরকে বলল ওরা 4 জন একসাথে আসছে, তাই বাকিরা চলে গেল। 4 জন হাসতে হাসতে রুম থেকে বের হয়ে বিয়ের আসরে গেল। এই 4 জনকে দেখে যে কেউ বলবে সুখী পরিবার। আরিয়ান আফরাকে কোলে নিয়েছে আর আদ্রিতা আরভিকে। কি যেন একটা কথা বলেই সবাই হাসছে, একদম মুগ্ধকর হাসি। দূর থেকে এই দৃশ্য ছলছল চোখে চেয়ে রইলেন আদিত্য চৌধুরী। তার স্ত্রী থাকলে হয়তো সেও এভাবে হাসত। আদ্রিতারা সবাই বিয়ের আসরে চলে আসলো। আফরা আরভি দুজনেই। আরিয়ান আদ্রিতার কোলে। ওরা হাসতে হাসতে কোলে নিয়ে বসে আছে। অবশেষে কবুল নামটিক শব্দের মাধ্যমে এক হয়ে গেল আরিয়ান আদ্রিতা। কিছু সময় পর বিদায় হবে আদ্রিতার। নিজের বাবার বাড়ির রাজকন্যা আজ অন্যের ঘরের রানী হয়ে বেরিয়ে যাচ্ছে হাজারো দায়িত্ববোধ কাঁধে নিয়ে। অবশেষে কান্নাকাটি করে বাড়ি থেকে বের হলো আদ্রিতা। আফরা আর আরভি রাফসান সাগরের কাছে। আরিয়ান পুরোটা সময় আদ্রিতাকে ধরে রেখেছে। আদ্রিতা আর আরিয়ান মিলে আদ্রিতার মায়ের কবর জিয়ারত করে বেরিয়ে পড়ল নতুন নীরে। আপন গতিতে ছুটে চলছে গাড়ি। আফরা আর আরভি দুজনেই গভীর ঘুম। আদ্রিতা আর আরিয়ান দুজনেই চুপচাপ প্রকৃতি দেখতে ব্যস্ত। হঠাৎ আরিয়ান গলা পরিষ্কার করে আদ্রিতাকে বলল, একটা কথা বলার ছিল। আদ্রিতা একইভাবে বলল, বিনা সংকোচে বলতে থাকুন আপনি। আমি আপনার স্ত্রী, আমার কাছে সংকোচ রেখে বলার প্রয়োজন নেই। আরিয়ান শান্তভাবে বলল, তুমি কি মনে মনে আমাদের উপর রাগ করলে নাকি? না মানে বিয়ের পর স্বামীর সাথে ঘুরবে, সেখানে দুটো বাচ্চা আর পরিবেশ আমাদের দায়িত্বে এসে পড়লো। আদ্রিতার এবার আরিয়ানের দিকে ফিরে বলল, আপনি জানেন আপনাকে বিয়ে করার মূল উদ্দেশ্যই এই দুই পিচ্ছি। এদের জন্যই এই বিয়ে। আর বিয়ের পর ঘুরবো আমরা, কেন নয়? তবে ওদের নিয়ে, হ্যাপি ফ্যামিলি। ওরাই তো আমার বাচ্চার শেষ সম্বল। আদ্রিতার কথায় মুচকি এসে আরিয়ান জানালার বাহিরে দেখতে লাগলো। আরিয়ান খুশি সে ভুল কাউকে জীবনসঙ্গিনী করেনি। বেশ কিছুক্ষণ নীরবতার পর আদ্রিতা আরিয়ানকে বলল, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলার ছিল। কথাগুলো অনেক ভেবেই বলছি। আরিয়ান তাকালো। আদ্রিতা আমতা আমতা করে বলল, আমি জানি আপনার মায়ের ইচ্ছে ছিল আপনি একজন আর্মি অফিসার হবেন, কিন্তু এতে যে আপনার মায়ের অংশের ক্ষতি হচ্ছে। আজ আপনি, কাল আফরা, তারপর আমি। আপনি রিজাইন দিয়ে দিন প্লিজ, মানা করবেন না। আমরা সবাই নতুন করে সুন্দর জীবন নিয়ে বাঁচতে চাই। আপনার এই চাকরিতে
অনেক শত্রু। এই বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে ছেড়ে দিন। দেশের সেবা তো অনেক করলেন, এবার পরিবারের সেবা করুন। আপনার বাবার যা টাকা আছে তাতে আমাদের চলবে, নুন খেয়ে দিন পার করব, তাও এমন ভয় নিয়ে বাঁচতে পারবো না। আদ্রিতার কথায় চুপ করে বসে রইল আরিয়ান। হয়তো ভাবছে কি করবে। 2-1 মিনিট চুপ থেকে আরিয়ান হেসে বলল, যথা আজ্ঞা রানী সাহেবা, আপনার আদেশ ছিল ধার্য। আমি কালে রিজাইন দেবো, তারপর আমরা নতুন করে বাঁচবো, যেখানে কোনো দুঃখ থাকবে না। হ্যাপি ফ্যামিলি হয়ে থাকবো আমরা। আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল আরিয়ানের কথায়। ব্যাপারটা যতটা কঠিন ভেবেছিল ততটা কঠিন নয়। সবার চোখে আজ এক বুক আশা, নতুন করে বাঁচার আশা। বিকট আওয়াজে পেছন ফিরে চেয়ে থমকে গেল আরিয়ান। অদ্রিতা, অদ্রিতা! চিৎকার করে আদ্রিতাকে ডেকে দৌড়ে আদ্রিতার কাছে গেল আরিয়ান। সবার এক বুক আশা হয়তো এখানেই সমাপ্ত, না হয় শুরু। বাকিটা মহান আল্লাহই জানে। 2 বছর পর। বাবাই, এটা আমরা কোথায় এসেছি? এটা আমরা তোমার মামুনি খবরে এসেছি। এখানে তোমার মামুনি ঘুমাচ্ছে। কেন এখানে ঘুমাচ্ছে? মামুনিকে বলো আমাদের বাসায় চলে আসতে। আম্মু আসবেন আরবি, তোমার মামুনিকে আল্লাহ ভালোবাসে, তাই তার কাছে রেখে দিয়েছে। আরিয়ান আরবি পাশে তাকিয়ে দেখলো। আরিয়ান একটা হাসি দিল। আর ভাই তো দেরি হলো কেন তোর? আফরা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আসলে রাস্তার অনেক জ্যাম ছিল। আরবি খেয়েছো তুমি? হ্যাঁ, সব খেয়েছি। পিপি, জানো আজকে আমি সব দুধ বাবার আগেই খেয়ে ফেলেছি। মিষ্টি হাসিতে বলল আফরা। আফরার কথা হেসে দিল ওরা। হঠাৎ আরিয়ানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তা দেখে আফরাও চুপ হয়ে গেল। কথা ঘোরানোর জন্য আফরা বলল, আরে বাহ, আমার আরবি তো দেখি অনেক ভালো। যাক, চলো এবার যাওয়া যাক। আর আরবি, এখানে তোমার মামুনিকে দেখতে আসলা, তাই তো? হ্যাঁ, কিন্তু মামুনি তো আমার সাথে দেখা করলো না। মামুনি এখন ঘুম। আফরা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখ জলজল করছে। ওদের 3 জনের পেছন থেকে কেউ একজন বলে উঠল, বাবা, আজ দেখি সবাই আমাকে ফেলে চলে আসলে। আমার কথা কি কারোর মনে আছে নাকি তাও ভুলে গেছো? আদ্রিতার কথায় আরিয়ান সহ বাকিরা পেছনে ফিরল। আরিয়ান আদ্রিতাকে দেখে রেগে বলল, তুমি এখানে কি করো? তোমার জন্য এত সকাল সকাল এখানে চলে আসলাম, যাতে তুমি নাচতে পারো। তাও চলে আসলে। আমার কথা বুঝে একটু শোনা যায় না? অবশ্য তুমি তো চাও না ওকে, তাই না? তাই তো নিজে ক্ষতি করছো। আরিয়ানের রাগ দেখে হেসে আদ্রিতা বলল, কেন, আরভি কি একাই ওর মামনি বাবাকে দেখবে? আমি আর ছোট দেখবো না বুঝি? আফরা আরবিকে কোল থেকে নামিয়ে আদ্রিতাকে সামনে গিয়ে আদ্রিতাকে ধরে কবরে কিছুটা দূরে আনলো। ভারী শরীর নিয়ে এতটুকু হাঁটতে হাঁপিয়ে গেছে আদ্রিতা। আদ্রিতা আরবিকে বলল, আরভি, জানো এটা তোমার মামনি ঘুমাচ্ছে, আর পাশেরটা তোমার বাবাই। 2 জন খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এখন আমাদের তাদের জন্য দোয়া পড়তে হবে, যাতে তাদের ঘুমে কেউ ব্যাঘাত না ঘটায়। আদ্রিতার কথায় চুপটি করে সবাই মিলে দোয়া পড়ে নিল। তারপর আরিয়ান আদ্রিতাকে শক্ত করে ধরে গাড়ির কাছে আনলো। আর তখনই আদ্রিতা পেট ধরে চিৎকার করে উঠল। আদ্রিতার চিৎকারে আরিয়ান, আরবি, আফরা আর ড্রাইভার ব্যাকুল হয়ে উঠল। যদিও আদ্রিতারা কেউ ওনাকে ড্রাইভার মানে না, সবাই ওনাকে সাজ চাচু বলে ডাকে, আরবি বাদে। সবাই বেশ বুঝতে পারছে আদ্রিতার লেবার পেইন শুরু হয়েছে। আরিয়ান আদ্রিতাকে চিৎকারে বারবার দিশেহারা হয়ে যাচ্ছে। ছোট্ট আরবি মা মা বলে কাঁদছে। আরিয়ান আদ্রিতাকে নিয়ে গাড়িতে বসালো। তারপর সবাই মিলে রওনা হলো হসপিটালের উদ্দেশ্যে। আদ্রিতাকে ওটিতে ঢোকানো হলো। আরিয়ানের কানে এখনো আদ্রিতার চিৎকারগুলো ভাসছে। আরিয়ান ডুব দিল 2 বছর আগে সেই কালো দিনের অতীতে। আদ্রিতা বলে চিৎকার করে আরভি আফরাকে নিয়ে দৌড়ে আদ্রিতার রক্তাক্ত দেহের কাছে গেল। আদ্রিতার কিছু একটা বলছে, কিন্তু বুঝতে পারছে না আরিয়ান। আরিয়ান চিৎকার করে আদ্রিতাকে ডাকছে। ছোট্ট আরভি আফরাও কান্না করছে। কিছুক্ষণের মধ্যে সেখানে আরিয়ানের বাবা আর রাফসানের গাড়ি আসলো। আরিয়ান দৌড়ে আদ্রিতাকে কোলে নিয়ে গাড়িতে উঠল।
আরিয়ান কাঁদতে কাঁদতে ডাকলো আদ্রিতাকে। আদ্রিতা শুনেও না শোনার মতো রয়েছে। আরিয়ান হসপিটালে নিয়ে গেল আদ্রিতাকে। ডাক্তারের সাথে সাথে ওটিতে নিয়ে গেল আদ্রিতার পুরা অংশের ড্রেসিং করতে লাগলো। আর বাহিরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো আরিয়ান। আদ্রিতার তখনও জ্ঞান রয়েছিল। দেওয়ালে এপাশ ওপাশে কাঁদছে দুজন, কেউ ব্যথায়, কেউ প্রিয় হারানোর ভয়। কয়েক মুহূর্ত আগেও দুজনের চোখে ছিল রাজ্যের স্বপ্ন। আদিত্য চৌধুরী অবাক তার ছেলের কান্না দেখে। কিছুক্ষণ পর ডাক্তাররা বলল গাড়ির কিছুটা সাইডে থাকায় গুরুতর ক্ষত হয়নি, তবে যা ক্ষত হয়েছে তার সারতে সময় লাগবে। ততদিন প্রপার কেয়ারে রাখতে হবে। আরিয়ান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে ওর বাবাকে ধরে কাঁদতে লাগলো। আদিতার ঠিক আছে কথাটা আরিয়ানের জন্য কোটি টাকার সুখবর। গাড়ির পেট্রোল ইঞ্জিন চালিয়ে যাওয়ার গাড়ি ব্লাস্ট হয়। ভাগ্য ভালো আদিতা বাদে শাহেদ চাচু সহ সবাই হোটেলের ভেতরে ঢুকেছিল। আর আদিতাকে গাড়ির কিছুটা কাছে ফোনে কথা বলছিল, তখনই ব্লাস্ট হয়। ফ্ল্যাশব্যাক এন্ড। বাচ্চার কান্নার আওয়াজে অতীতের বিষাক্ত সময় থেকে বেরিয়ে আসলো আরিয়ান। ওর সামনে টাওয়াল পেঁচিয়ে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একজন নার্স। আরিয়ান কাঁপা কাঁপা হাতে কোলে নিল সদ্য জন্মানো শিশুকে। কিন্তু তার আগে স্ত্রীর কথা জিজ্ঞেস করতে ভুল হয় না সে। আদিতাকে কিছুক্ষণ পর বেটে দেওয়া হবে। আদিতা আরিয়ানের কোলে আলো করে জন্মালো একটা ছেলে। দেখতে মাশাল্লাহ। আরিয়ান ছেলেকে কোলে নিয়ে আবেগে কেঁদে দিল। বাবা হওয়ার অনুভূতি বড্ড অদ্ভুত। আরিয়ান বাবুকে কোলে নিয়ে বাবুর কানে আজান দিল। তারপর আরবি সবাই বাবুকে দেখালো। নিস্তব্ধ রাতে নীরবতার মাঝে এক দুবার রাতের অচেনা পাখিরা ডেকে ডেকে উঠছে। জানালার সদ্য পর্দা স্বচ্ছ কাচের উপর মৃদু দুলিয়ে উঠে বাহির থেকে বিনা অনুমতিতে প্রবেশ করছে হালকা হিমেল হাওয়া। শুধু কি বিনা অনুমতিতে প্রবেশ করছে, সাথে চাঁদের শুভ্র মায়াবী আলোকেও টেনে এনে পরিবেশটাকে আরো মোহনীয় বানিয়ে রেখেছে। সারাদিনের ক্লান্তি পর পাশে বালিশ সোজা করে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আরিয়ান। গভীর রাত, তবু চোখে এক বিন্দুও ঘুম আসছে না আমার। আজ যেন ঘুমেরা আমার থেকে ছুটি নিয়েছে। আমার আজ তার স্বপ্নের পৃথিবীতে নিয়ে যাবে না সে। বলে গেছে, তুমি এখন স্বপ্নেই আছো, বাস্তব স্বপ্ন। ঘুমাচ্ছন্ন স্বপ্নের তোমার আজ প্রয়োজন নেই। আজ সারাদিনে ভালো লাগার আবেশ আমার এখনো কাটেনি। মনে হচ্ছে আরিয়ান আজ আমাকে একটা স্বপ্নের পৃথিবী থেকে ঘুরিয়ে নিয়ে আসলো। এত সুন্দর দিন আমি আমার জীবনে আর কখনো পাইনি। দিন শেষ হয়ে গেছে, কিন্তু আমার মনে সেই রেশ এখনো রয়ে গেছে। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন একটা অনুভূতি প্রবলভাবে মনের মধ্যে আজ নাড়া দিয়ে উঠছে, যার সাথে এই 25 বছরে আদ্রিতার আজ পর্যন্ত পরিচয় ঘটেনি। বাতাসে আজ যেন সুরেরা ভেসে বেড়াচ্ছে, ছন্দেরা গান গাইছে। বুকের নিচে দুহাত রেখে সেসবের সম্মোহিত দৃষ্টিতে লক্ষ্য করছি আমি। হঠাৎ করেই জীবনটা এত অন্যরকম লাগছে কেন? আমি তো ঘুমিয়ে নেই, তবু স্বপ্নের মতো লাগছে কেন? কেন কেন কেন? এটা কি এই ছেলেটির জন্য? আমার পাশে ঘুমানো আরিয়ান নামের ছেলেটির জন্য? তার দিকে আস্তে করে ঘুরে মাথার নিচে এক হাত দিয়ে বালিশের ওপর ভর করে সেই ছেলেটাকে আমি দেখতে লাগলাম। আমার মন শুধু ভালো না, চরম ভালো করে দিয়ে সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু আমি তো ঘুমাতে পারছি না। বাতাসের সুরেলা ছন্দের সাথে তাল মিলিয়ে আমি হঠাৎ মৃদুস্বরে গাইতে লাগলাম, তোমাকে না লেখাছি ঢের রাখবাক এক কোণে, সাদা খামের লেখা নাম এঁকেছি তার গানে। তোমাকে না লেখাছি ঢের রাখবাক এক কোণে, সাদা খামের লেখা নাম এঁকেছি তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই,
একা চিঠি একা একাকার, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একাকার। Sayya, 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 sayya। নিশাচর পাখিটার স্বর আবারও দূর থেকে ভেসে এলো। হাওয়ার শীতলতাও যেন ক্রমশ বাড়ছে। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো, আর তার সাথে সাথে স্পষ্ট হতে লাগলো আমার মনের ভাষা। হসপিটালে 7 দিন থেকে বাড়িতে নিয়ে আসলো আমাকে, সাথে আমার 3 সন্তান, আরভি, আফরা, 2 রাজকন্যা আর ছোট রাজপুত্রতা। তার নামকরণ এখনো করা হয়নি, আজ নাকি করে ফেলবে তার নাম, এমনটাই জানি আমি। বাড়ির সদর দরজায় উপস্থিত হতেই আমাকে কোলে তুলে নিল আরিয়ান। ছোট্ট রাজপুত্র আর রাজকন্যা তখন তাদের চাচ্চুদের কোলে। আমি তো পুরাই হতবাক। এত মানুষের সামনে আমাকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করলো আরিয়ান। বাড়ির দিকে চোখ যেতেই দেখলাম ভিতরে আমার পুরো পরিবার, কাজিনরাও আছে। পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো, ফ্লোরে গাঁদা ফুলের পাপড়ি আর বেলুনের ছড়াছড়ি। আমাকে নিয়ে ড্রয়িং রুমের মাঝখান বরাবর আসতেই উপর থেকে আমাদের উপর এক ঝাঁক গোলাপের পাপড়ি বর্ষণ হলো। আরিয়ান তার মধ্যে আমাকে নামিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে একটা ছোট্ট পেন্ডেন্ট হাতে বলতে লাগলো, আমার ধূসর জীবনে তুমি ছিলে রংধনু, আমার অগোচর জীবনে তুমি ছিলে ছায়া। আমাকে আঁকড়ে রেখেছো তুমি। জানি না কিভাবে কি করে আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি। তোমার মোহে আমি আটকে গেছি। আমার মোহ পাখি, হ্যাঁ তুমি আমার মোহ। থাকবে সারা জীবন এই অবস্থার পাশে। প্রমিস, কোনো দুঃখ দেব না তোমাকে, ছুতেও পারবে না তোমাকে কোনো দুঃখ। শুভ বিবাহ বার্ষিকী। আরো অনেক কিছু বলতে চাচ্ছে আরিয়ান, কিন্তু বলতে পারছে না। আমি বুঝে গেছি আমার জনাব কি বলবেন, তাই তাকে আর অপেক্ষা না করে পেন্ডেন্ট নিয়ে নিলাম। তারপর আমাদের রাজপুত্রের নামকরণ করা হলো আয়ান আহমেদ আফরান চৌধুরী। সারাদিন খুব হাসি খুশিতেই পার করলাম।